দর্শক আমন্ত্রণ সকাল ৯টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। পুলিশের পদোন্নতি আর বদলির তদবির এই পর্যায়ে পৌঁছেছে যে তা আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উঠল। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় পদোন্নতি ও বদলি উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তদবিরকারী কর্মকর্তার বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। সূত্র বলছে, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই পুলিশের বিভিন্ন পদে পদোন্নতি ও বদলির জন্য অনেকের তদবির পাওয়ার কথা বলেন। এ সময় আইজিপি বাহারুল আলমও বলেন তার কাছেও এমন তদবির আসে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে পুলিশের তদবির নিয়ে আলোচনার কথা অস্বীকার করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পদোন্নতি বা বদলির বিষয়ে অনেক অনুরোধ করেন, কিন্তু এগুলো সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয়। যারা তদবিরের অনুরোধ পান তিনি বলেছেন তারা যেন বলেন যে এটা পুলিশের কাজ, তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় ৩.৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশী। সভায় তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙতে দেবে না। বিকেল ৪টা থেকে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ক্রমান্বয়ে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। নীলফামারীতে শীত শুরুর আগেই শুরু হয়েছে আগাম আলু চাষের ধুম। গত বছরের লোকসান পুষিয়ে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকেরা। মাঠে চলছে প্রস্তুতির তৎপরতা, আবহাওয়াও অনুকূলে রয়েছে। বাজারে আগাম আলু তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে বলছে কৃষি অফিস। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজবাড়ী পৌরসভার জেলখানা সংলগ্ন এলাকায় ২২ বছর বয়সী শাওন শেখ দিনরাত হুইল চেয়ারে বসে বিক্রির মাধ্যমে সংসার চালাচ্ছেন। অজানা রোগে আক্রান্ত হয়ে শাওন এখন নিজের পা দিয়ে চলাফেরা করতে পারছেন না। তবুও ভিক্ষা না করে নিজের হুইল চেয়ারকেই বানিয়েছেন উপার্জনের উৎস। প্রতি সকালে শাওনের বাবা তাকে রিকশার পিছনে করে স্কুলের সামনে নিয়ে আসেন। সেখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে শাওন হুইল চেয়ারে বসে চিপস, চানাচুর, বিস্কিট ও চকলেট বিক্রি করেন। আয় করা টাকায় নিজের ও মায়ের চিকিৎসা এবং ছোট ভাইয়ের খাবারের খরচ চালান। এই যে আমার একটা গাড়ি আছে, এই গাড়ির উপর দিয়ে আস্তে আস্তে করে স্কুলে গিয়ে বেচা কিনা করি। সেই বেচা কেনার টাকা দিয়ে অল্প কিছু আয় হয়, সেটা দিয়ে আমার মায়ের ওষুধ কিনি এবং আমার ওষুধ কিনি এবং অল্প কিছু টাকা দিয়ে আমার ভাইয়ের, ছোট ভাইয়ের জন্য খাবার কিনি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আমার মায়ের চিকিৎসা করাতে পারবো এবং আমার চিকিৎসা হবে ইনশাআল্লাহ। শাওনের মা শাহানা বেগম বলেন, প্রায় ৪ বছর ধরে শাওন হাঁটাচলা করতে পারছেন না। তিনি চান তার ছেলে হেসে খেলে স্বাভাবিক জীবনে ফিরুক। এদিকে ভাতা বন্ধ হওয়ায় আরো সমস্যায় পড়েছেন। আমার ছেলে কারো কাছে হাত পাতে না, কারো কাছে সাহায্য নেয় না। কেউ যদি দেয় তা আমার ছেলে না করে না, আর হাত বন্ধ করে রাখে, তারা হাতে দেয়। কেউ যদি দেয় আমার বাচ্চাটা নিয়ে ওষুধ কেনে, তারা ওষুধ কেনে, মার জন্য ওষুধ আনে। একটা প্রতিবন্ধী কার্ড করা হয়েছিল, কিছু ভাতা পাইতো সরকার থেকে, ওইটা 5 আগস্টের পরে ওটা বন্ধ হয়ে গেছে। আপনাদের 10 জনের যদি সহযোগিতা পাতাম তাহলে আমি মনে হয় এই ছেলেটার একটু সুস্থ দেখতে পারতাম। রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বলেন, ভাতা কার্যক্রম বন্ধ হয়নি। শাওনের মতো যদি কেউ ভাতা না পেয়ে থাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সমস্যা সমাধান করা সম্ভব। আমার প্রথম পরামর্শ হবে যে উনি যে ভাতা পাচ্ছেন না, যে অফিস থেকে আমাদের 6টি ইউনিট রয়েছে, সমাজসেবা কার্যালয়ে ওনাকে যোগাযোগ করার অনুরোধ করব। ওখানে যেয়ে উনি ওনার সমস্যাটির কথা বললে আশা করি তারা এই সমস্যাটার সমাধান করবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজসেবা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। একটা হচ্ছে ভাতা প্রদান করে, প্রতিবন্ধী ভাতা, আর যদি সে শিক্ষার মধ্যে থাকে তাহলে তাকে শিক্ষা প্রবৃত্তি দিয়ে থাকে।
শাওনের মতো অদম্য যুবকরা প্রমাণ করেছেন যে শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্রতা তাদের মনোবল দমাতে পারে না, তবে চিকিৎসা ও সামাজিক সহায়তা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বড় ভূমিকা রাখে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ইলিশ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গত 4 অক্টোবর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয় 25 অক্টোবর রাত 12টায়। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই রোববার সকালেই হাজার হাজার ইলিশ নিয়ে পটুয়াখালীর আলিপুর মহিপুর ঘাটে হাজির হয়েছেন জেলেরা। তবে বরফকল বন্ধ থাকায় বেশিরভাগ ট্রলারের ইলিশ পচে গেছে। পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুর ঘাট। সকাল থেকে আলিপুর মহিপুরের আড়তগুলোতে ঘুরে দেখা যায় প্রতিটি আড়তে ইলিশ বিক্রি হচ্ছে, যার ওজন 300 গ্রাম থেকে 700 গ্রাম। আবার 1 কেজি ওজনের ইলিশও রয়েছে, তবে পরিমাণে কম। ইলিশগুলো ট্রলার থেকে লেবাররা আড়তে স্তূপ করে রেখেছে, তবে বেশিরভাগ মাছ পচে গেছে। আগের তুলনায় এবারের ইলিশগুলো লালচে আর পচে যাওয়ায় দামও পাচ্ছে না জেলেরা। জেলেরা জানায় পর্যাপ্ত বরফ না থাকায় অনেক ইলিশ পচে গেছে। আড়তদাররা জানায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোহনাগুলোতে জাল ফেলেই মাছের দেখা পাচ্ছে জেলেরা। তবে বর্তমানে যে মাছগুলো আড়তে বিক্রি হচ্ছে তা গত 5 থেকে 7 দিন আগে ধরা পড়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চলমান সরকারি অচলাবস্থার কারণে আগামী নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে 4 কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পাবেন না বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ। যুক্তরাষ্ট্রের সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অনেক পরিবারের দৈনন্দিন বাজারের প্রধান সহায়ক হিসেবে কাজ করে। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন একটি জরুরি তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানায়, যা ব্যবহার করা হলে নভেম্বর মাসেও সুবিধাভোগীদের খাদ্য সহায়তা চালু রাখা সম্ভব হতো। প্রশাসন যুক্তি দেয়, এই অর্থ প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষিত রাখতে হবে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসওয়ামেন রোজা ডিলাউরো ও অ্যাঞ্জি ক্রেগ। তারা বলেন এটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে নিষ্ঠুর ও বেআইনি পদক্ষেপগুলোর একটি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এল ক্লাসিকো একেই বলে, প্রতিটি ক্ষণে ক্ষণে উত্তেজনা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, আক্রমণ আর পাল্টা আক্রমণ, গোল, অফসাইড, পেনাল্টি আর 2 দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা, যার ঢেউ আছড়ে পড়ে গ্যালারিতে। রোববার রাতে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকো এসবের কোনো কিছুরই কমতি ছিল না। শেষ মুহূর্তে রেফারিকে লাল কার্ডও বের করতে হয়েছিল। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে অবশেষে বার্সেলোনাকে 2-1 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, এই জয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়ালের গোল 2টি করেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। অপরদিকে বার্সেলোনার একমাত্র গোলটি করেন ফার্মিন লোপেজ। শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সময় বেঞ্চ থেকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই জয়ে 10 ম্যাচে রিয়াল মাদ্রিদ 5 পয়েন্টের ব্যবধানে বার্সেলোনার চেয়ে এগিয়ে গেল। 10 ম্যাচে রিয়ালের পয়েন্ট 27, সমান ম্যাচে বার্সার পয়েন্ট 22। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।